স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতে আদালতের নির্দেশিত সময় শেষ হয়েছে গত 12 এপ্রিল। ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করেছে রাজুক। সন্ধ্যা 7টার দিকে সিলগালা করা হয়েছে ভবনটি। এই ভবন ভাঙার প্রক্রিয়া নিয়ে কথা বলতে আমাদের আজকের আয়োজন বিস্ফোরা। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজধানী উন্নয়ন কর্পোরেশন রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা, আছেন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। স্বাগত আপনাদের। জনাব নুরুল হুদা, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এখন ভবন ভাঙার বিষয়টা একটা সময়ের ব্যাপার, কারণ আদালতে যেই আইনি প্রক্রিয়া ছিল সব প্রক্রিয়াই আসলে শেষ হয়েছে এবং রাজুকও তার মতো প্রস্তুতি নিয়েছে, কিন্তু এই ধরনের বড় ভবন ভাঙার জন্য যে ধরনের সক্ষমতা প্রয়োজন, সতর্কতা প্রয়োজন, সেইটা আমরা যথাযথভাবে অনুসরণ করতে হলে কি করণীয় আছে? ধন্যবাদ। আমি প্রথমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের বিজিএমের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছে, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আইন বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে সর্বক্ষেত্রে আমাদের দেশটা আমাদের সকলেরই। আমরা আইনের প্রয়োগটা সর্বক্ষেত্রে যদি হয় তখন সবার জন্যই সেটা মঙ্গল, দেশের জনগণের জন্য মঙ্গল। আপনার যেই পয়েন্টটা রেজ করেছেন সেটা অ্যাকচুয়ালি এখন কিন্তু টেকনোলজি অনেক চেঞ্জ হয়েছে। বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রেও টেকনোলজি চেঞ্জ হয়েছে। আমাদের এইখানে আগে টল বিল্ডিংয়ের পারমিশন দেওয়া হতো না। আগে যে ইমারত নির্মাণ বিধিমালা এবং ন্যাশনাল বিল্ডিং কোড এগুলোর মধ্যে থেকে অনেক ইমপ্রুভ করেছে এখন কিন্তু লেটেস্ট টেকনোলজি অনুসারে আমাদের যে রানা প্লাজার ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পরে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে মন্ত্রণালয়, সেখান থেকেও অনেক একটা ডিপিপির মাধ্যমে অনেক ইকুইপমেন্ট আনা হয়েছে আপনার ফায়ার ব্রিগেডের এবং ভবন এগুলার ক্ষেত্রের জন্য। এবং রাজুকে আমি থাকাকালীন সময়েও আমরা অনেকগুলো ইকুইপমেন্ট এনেছি, যার প্রেক্ষাপটে এখন কিন্তু আগে ম্যানুয়ালি যে কোনো বিল্ডিং ভাঙ্গা হইতো, এবং আমার সময়ও যেগুলো আমরা ভেঙেছি, কাটাবাগানে 2টা ভেঙেছি, হাতিরঝিলে প্রায় 15-16টা ভেঙেছি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ভেঙেছি, যে আপনার ইম্পালস হসপিটালে এখানে ভেঙেছি। সেই সময় ম্যানুয়ালি, এবং আপনার ওই যে শরণ আছে যেটা আমাদের বিজয় সরণির এটা, সেটা কিন্তু ম্যানুয়ালি তখন করেছে। এখন কিন্তু লেটেস্ট টেকনোলজি ডেভেলপ করেছে এক্সপ্লোসিভের মাধ্যমে বা ডাইনামাইট এগুলোর মাধ্যমে কিন্তু এটা 20 তলা, 25 তলা, 30 তলা আধা ঘন্টার ভিতরেও কিন্তু জিনিসটা করা যায়। তো আমি যতটুকু শুনেছি, আমি জানি না, এর ভিতরে আমি আসছি যে সেখান থেকে 5 বছরের অধিক হয়ে গেছে। এখন অবশ্যই তারা লেটেস্ট টেকনোলজি অ্যাপ্লাই করে সেটা করবে, এবং সেটা বিস্ফোরক দিয়ে করলে সেটা ইট উইল টেকস অনলি হয়তো 1 ঘন্টার ভিতরেই পুরা কার্যক্রমটা সম্পন্ন করা সম্ভব হবে। আর আগের থেকে তো ওইখানে মানুষজন যা থাকবে এগুলো তো অবশ্যই সরাই দেওয়ার পরে শুধু স্ট্রাকচার যেটা থাকবে সেটাকে আপনার এই সময়ের মধ্যে এবং লেটেস্ট টেকনোলজি ইউজ করে সর্বোত্তম সময়ের মধ্যে করা সম্ভব। এবং এটার জন্য নিরাপত্তা বাহিনী আজকে থেকেই আমরা দেখেছি তারা কাজ করছেন, এবং এটা যখন ভাঙার কাজ করা হবে তখন নিশ্চয়ই প্রিকশনারি মেজার, যেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা, আমরা নর্মালি আমরা রাজুকের থেকে আইন এবং বিধিমত আপনার 4টা বিধিবিধান রাজুকের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হলো ডিটেল এরিয়া প্ল্যান, একটা হলো ন্যাশনাল বিল্ডিং কোড, একটা হলো ইমারত নির্মাণ বিধিমালা, একটা হলো ওই জলধারা আইন, আরেকটা হলো টিআই অ্যাক্ট। এই 5টা বিধিবিধান দ্বারা রাজুক পরিচালিত। অতএব কারণ যে কোনো বিল্ডিং, যে কোনো একটা ঘটনা ঘটার পরে বা যে কোনো একটা বিল্ডিং অবৈধ কার্যক্রমের পরিচালনার ক্ষেত্রে প্রথম নোটিশ করতে হয়। সেই নোটিশটা করার পরেই সেইভাবে যে প্রিপারেশান দরকার আপনার আইন শৃঙ্খলা রক্ষায়ণ বাহিনী থেকে আরম্ভ করে টেকনোলজিক্যাল যে প্রিপারেশান দরকার এবং ইকুইপমেন্ট যা দরকার, সেগুলোর প্রিপারেশান নিয়েই তারপরে যাওয়া হয় ফিল্ডে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমি মনে হয় সেটার ব্যর্থ ঘটবে না, সেই প্রিপারেশান নিয়েই তারা সেখানে যাবে। মোহাম্মদ নাসির, আপনার কাছে আসবো যে বিজিএমই ভবন ভেঙে ফেলা, এটা নিয়ে অনেক রকমের আলোচনা হয়েছে, কথা হয়েছে, আদালত পর্যন্ত ঘুরিয়েছে বিষয়টি, এবং শেষ পর্যন্ত ভবন সরিয়ে নিয়েও যাওয়া হয়েছে, নতুন ভবনেও আপনারা স্থানান্তর করেছেন। একটা বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করব যে মানুষের ভিতরে এই প্রক্রিয়ায় নানান রকমের মতামত
ধারণা তৈরি হয়েছে, কিন্তু এটাও বুঝতে হবে যে বিজিএমইএ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিকারকদের সংগঠন। ফলে তারাও দেশের স্বার্থেই কাজ করছেন। এখানে যে কোনো কারণেই হোক একটা হয়তো মানে যথাযথভাবে বিল্ডিং নির্মাণ হয়নি, আদালতের কাছে মনে হয়েছে যে এটি যথাযথ হয়নি, কিন্তু আমরা একটা উইন উইন অবস্থা দেখছি যে এখন বিজিএমইএ ভবন নতুন যেই জায়গায় স্থানান্তর হয়েছে সেটি বরং ইন্ডাস্ট্রির অনেক কাছে, এখানকার চেয়ে অনেক বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছে, অনেক বেশি প্ল্যান, এখনকার সময়ের চাহিদা নিয়ে নিশ্চয়ই সেটা হবে। আমরা একটু এই আইনি প্রক্রিয়ার দিকে কিছু বিষয় জানবো, কিন্তু আমরা জানতে চাই যে নতুনভাবে বিজিএমইএ কিভাবে শুরু করছে এবং সেটা আসলে আপনাদেরকে কতটুকু, নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ আছে, আবার অনেক অপরচুনিটিও নিশ্চয়ই তৈরি করছে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকের বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ। 2011 সালে সুমোটো মামলার মাধ্যমে এই মামলাটা শুরু হয়েছিল বিজিএমইর। তো অনেক চড়াই উতরে পার হয়ে ফাইনালি যখন সর্বোচ্চ আদালত থেকে রায় দেওয়া হলো বিজিএমইএ ভবন ভাঙতেই হবে, আমরা তখন বলেছিলাম, আমাদের সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব সেদিন প্রেস কনফারেন্স করে বলেছিলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কেউ আইনের ঊর্ধ্বে না, কিন্তু এই শিল্পটা বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন এবং সরকারের পক্ষ হয়ে আমরা অনেক কাজকর্ম পরিচালনা করে থাকি, ইউডি ইস্যু থেকে শুরু করে। তো আমাদেরকে একটা যৌক্তিক 2 বছর সময় দেওয়া হলে আমরা নতুন একটা বিল্ডিং করে আমরা শিফট করে যাব। সেদিন কিন্তু আমাদের কথাকে অনেকেই বিশ্বাস করে নাই, মনে করেছে কালক্ষেপণ করার জন্য তারা এই কথাগুলি বলছে। প্রথম দফায় আদালত আমাদেরকে 6 মাস, পরবর্তীতে 7 মাস সময় দিয়েছিল। ফাইনালি যখন আমরা আবার অ্যাপ্লাই করলাম তখন আদালত আমাদের কাছ থেকে মুচলেখা নেয় যে 1 বছর পরে আর সময় চাওয়া হবে না। আমরাও মুচলেখা দিয়ে বলেছিলাম যে আমরা আর ফার্দার সময় চাইব না। 2019 সালের 12 এপ্রিল, মানে আজ থেকে 4 দিন আগে সেটা শেষ হয়ে গেছে। সেই হিসেবে আমরা নতুন বিল্ডিংয়ে, আপনার 13 তলার বিল্ডিং হবে সেটা, সেখানে আপনার 6টা ফ্লোর এখন ছাদ অলরেডি ঢালাই হয়েছে। আমরা 2টা ফ্লোর রেডি করে আমরা শিফট করেছি 12 তারিখে। আমরা চেয়েছি যে মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড, এই স্লোগান নিয়ে যে শিল্পটা বিশ্বের 163টা দেশে রপ্তানি করে, এই শিল্পের যে সিম্বলটা সেটা নিয়ে কেউ যেন বারবার প্রশ্ন করতে না পারে। আমি 3.5 বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনেক টকশো, অনেক সেমিনার, সিম্পোজিয়াম যেখানেই গেছি, বারবার একই কথা শুনতে 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 আমাদের কান জ্বালাপালা হয়ে গেছে। আমরা মনে করি সেখান থেকে আজকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আজকে একটু আগে একটা টকশোতে ছিলেন, আমি নামই উল্লেখ করতে চাই, অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদ, উনি ধন্যবাদ জানিয়েছেন। আমার কাছে সেটা মনে হয়েছে অনেক বড় পাওনা, কারণ ওনারা কন্টিনিউ যারা এই বিষয়গুলি নিয়ে টকশোতে বিভিন্ন মিডিয়াতে কথা বলেছেন, তারা কেউ বিশ্বাসই করতে চান নাই যে বিজিএমই এখান থেকে শিফট করবে। কিন্তু আমরা বারবার বলেছিলাম, দৃঢ়তার সাথে বলেছিলাম, আমরা শিফট করব, আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে সময়টা দেওয়া প্রয়োজন। তো আমরা শিফট করেছি। আপনি যেটা বলেছেন, একটা নতুন জায়গায় গেলে অনেক সমস্যা, চ্যালেঞ্জ থাকবেই। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা আগামী দিনগুলোতে এই শিল্পের জন্য আরও বেশি অবদান রাখতে পারবে। 5.5 বিঘা জমি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সাথে আমাদেরকে প্রদান করেছেন। 2017 সালের অক্টোবরে জমিটা দিয়েছেন। 1.5 বছরের মধ্যে আমরা 6 তলা বিল্ডিং করেছি। আমরা 2টা ফ্লোর নিয়ে সেখানে গিয়েছি। এর আশেপাশে কিন্তু অনেকগুলো স্থাপনা এখন হচ্ছে। মেট্রো রেল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কাজ শুরু করেছে, শান্তা মারিয়াম, তারপর ডিপিএস স্কুল আছে, আমাদের বিজিএমইএ ইউনিভার্সিটি আছে, বড় বড় অনেকগুলো প্রকল্প সেখানে কাজ করছে। আর মেইন প্রশ্নটা আপনি যেটা করেছেন, আমাদের ম্যাক্সিমাম ফ্যাক্টরি হলো গাজীপুর, আশুলিয়া, সাভার, কোনাবাড়ি, এই 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 বেলটা ঘিরেই তাদের ফ্যাক্টরি কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়। তো প্রথম মানুষ একটা জায়গায় গেলে রোডের অবস্থা একটু খারাপ আছে, আমরা চেষ্টা করছি এই রোডগুলোকে ডেভেলপ করে দেওয়ার জন্য। আমাদের ইলেকট্রিসিটি, পানি, অন্য ফ্যাসিলিটিসগুলো আমরা সেখানে অলরেডি কানেকশন হয়ে গেছে, আমরা কাজ করছি। গত 2 দিন ধরে আমরা ওখানে ইউডি, ইউপি, সিইউ সহ যে দাপ্তরিক কাজগুলো রয়েছে সেবা আমরা মেম্বারদের প্রদান করি, সেটা আমরা করে যাচ্ছি। এবং আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা বড় স্থাপনাকে কেন্দ্র করে কিন্তু শহর তৈরি হয়ে যায়। ওইখানে শহর তৈরির সব উপাদানই আছে। উত্তরা 3য় পর্ব, স্যার আপনিও ভালো মতো জানেন, কিন্তু বসতিটা এখনো পুরোপুরি তৈরি হচ্ছে না। এটা একটা বড় ড্রাইভিং ফ্যাক্টর হতে পারে বিজিএমইএ এর। আমাদের 300 স্টাফ রয়েছে,
প্রায় 200-র উপরে ডেইলি বিভিন্ন ফ্যাক্টরি কমার্শিয়ালরা ওখানে আনাগোনা করবে। এটা ঘিরেই 1-2 মাসের মধ্যে দেখবেন যে বিশাল একটা লোকালয় ওখানে সৃষ্টি হয়ে যাবে। ফলে এটা একদিক থেকে মানে আমি যেটা মনে করি যে কিছু মানে এটা ইন্ডাস্ট্রির খুব কাছাকাছি হওয়ার কারণে সবার জন্যই সুবিধা হবে, কারণ অনেক সময় আমরা দেখি শ্রমিকরাও তাদের নানান ইস্যু নিয়ে আসে, মালিকদের আসতে হয়, ফলে এইটা একটা হয়তো বাড়তি সুবিধা দিবে। যদিও আমাদের প্রথম দিকে মনে হয়েছিল যে বিজিএমইএ এখানে যে ভবনটা আছে এটা বাংলাদেশ গার্মেন্ট শিল্পের একটা প্রতীক, কিন্তু আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যেই নতুন ভবনও নিজেকে তার এই যে প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। আমাদের সবার প্রচেষ্টা। শেখ হাফিজুর রহমান কার্জন, আমরা একটু আইনের দিক থেকে আসতে চাই যে এই ভবনটি হয়তো টেকনিক্যালি ভাঙতে এখন সময় আছে, কিন্তু সব পক্ষই আমরা জানি যে এই ভবনটি এখন আইন অনুযায়ী ভাঙার প্রক্রিয়ার মধ্যে চলে গেছে এবং যে কোনো সময় এটা ভাঙা হবে। কিন্তু যেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা এসেছে এবং জনগণের মধ্যে, যেটা নাসির ভাইও বলছিলেন যে এক ধরনের ধারণা ছিল যে বিজিএমইএর মতো এইরকম বড় সংগঠন যারা বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি, মানে সবচেয়ে বেশি বলতে কি 80% বেশি রপ্তানি আয় যারা করেন তাদের সঙ্গে নিশ্চয়ই এক ধরনের সমঝোতা হবে, কিন্তু আদালত যে আসলে সবার উপরে, সেই বার্তাটি পৌঁছে দেওয়া যাবে, সেইটি আসলে সারা দেশে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই মানে যে কোনো ক্ষেত্রে যেখানেই আমরা দেখি যে এই ধরনের ভবন নির্মাণ হচ্ছে। ধন্যবাদ। আমি প্রথমে একটু যারা তৈরি পোশাক শিল্প এবং রপ্তানিকারক বিজিএমইএ, মানে তারা তো বাংলাদেশের মানে বিগেস্ট সেক্টর ইন ইকোনমি এবং তারা প্রায় 15 থেকে 20 বিলিয়ন ডলারের একটা মানে অর্থনৈতিক খাত, এবং সেখানে শুধুমাত্র রপ্তানি না, যে কর্মসংস্থান হচ্ছে মোর দেন 5 মিলিয়ন, এবং সে মহিলা শ্রমিকদের ক্ষমতায়ন, অনেক কিছুতে তাদের ইতিবাচক অবদান, এবং সেইটার জন্য কিন্তু আমি যারা উদ্যোক্তা, যারা ব্যবসায়ী, তাদেরকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আবার মানে সাম্প্রতিক সময়ে বিজিএমইএ যে ভবন সেটিকে ভাঙার ব্যাপারে সর্বোচ্চ আদালত যে ভূমিকা নিয়েছেন, সরকারের তরফেও একটা ইতিবাচক বিষয় আছে, সেই সবগুলোকে আমি ইতিবাচকভাবেই দেখছি। বাট অ্যাজ এ স্টুডেন্ট অফ ল, আপনি কিন্তু হোয়াট ইজ দি কন্ডিশন অফ রুল অফ ল ইন বাংলাদেশ, সেটার একটা কেস স্টাডি যদি আপনি করেন, তাহলে পরে কিছু মৌলিক প্রশ্ন কিন্তু চলে আসবে যে এইখানে আইনের শাসন কি প্রভাবশালীদের জন্য, ধনীদের জন্য, না গরিবের জন্য? না, আপনি দেখেন যে এই যে ভবনটা, জমি যে অধিগ্রহণ করা হয়েছে সেটা বেআইনিভাবে, এবং আপনি সুরেন্দ্র কুমার সিনহা সাবেক যে চিফ জাস্টিস, তার নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট অ্যাপেলেট ডিভিশন যে আপনার 25 পৃষ্ঠার যে মামলার রায়টা দিয়েছেন, একদম স্পষ্ট করে বলেছেন যে জমি অধিগ্রহণ, আমি রায়ের কথা বলছি, যে তৎকালীন যে চিফ জাস্টিস, এটা 2016 সালের নভেম্বরে রায়টা দেওয়া হয়েছিল যে জমি অধিগ্রহণ করা সেটা বেআইনি, ভবনটা নির্মাণ করা হয়েছে সেটা উন্মুক্ত স্থান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000 সেটা লঙ্ঘন করে। এবং আমরা জানি যে ঢাকা শহরের আপনার দূষণের কী অবস্থা, প্রাকৃতিক পরিবেশের কী অবস্থা, এবং সেখানে আপনি ওই একটা জলাধার, একটা ওয়াটার বডিজ, সেটাকে ভরাট করে আপনি ভবনটা নির্মাণ করলেন। তারপরে আপনার সেই ভবনটা নির্মাণ করার জন্য আপনার পরিবেশ আইন 1995 সালের মানে এনভায়রনমেন্ট ক্লিয়ার সার্টিফিকেট, ইসিসি যেটাকে বলে, সেটা আপনি নিলেন না, আপনি শুধু সাইট ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিলেন, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভবন করার জন্য, কিন্তু সেটা ইন্ডাস্ট্রিয়াল ভবন না। রায় কিন্তু একদম স্পষ্ট করে বলা হয়েছে, এবং প্রথমে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছিল, সেটাকে অ্যাপেলেট ডিভিশন স্টে করেছে, তারপরে ফাইনালি আপনার অ্যাপেলেট ডিভিশন সাবেক যে আপনার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তার নেতৃত্বাধীন আপনার 2016 সালে তারা মামলার রায়টা দিলেন এবং বললেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে আইনের লঙ্ঘন। এবং আপনি যতদিন বিজিএমইএ ভবন ওইখানে দাঁড়িয়েছিল, আপনি পত্রিকায় যেটা এখানে যারা উপস্থিত তারাও বললেন যে তাদের ব্যাপারে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, একটা পারসেপশন তৈরি হয়েছে। তাহলে কি আইনের শাসন আপনার যারা প্রভাবশালী, যারা সম্পদশালী তাদের ক্ষেত্রে প্রযোজ্য না? এবং আপনি দেখবেন যে অ্যাপেলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন তো সময় দিয়েছেন, অ্যাপেলেট ডিভিশনে কিন্তু কয়েকবার সময় বর্ধিত করেছেন। ফাইনালি সেটা হয়েছে ভালো, কিন্তু আপনি মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ ল এটাকে যদি কেস স্টাডি ধরেন, তাহলে পরে হোয়াট ইজ দি কন্ডিশন অফ রুল অফ ল ইন বাংলাদেশ, আপনি কিন্তু একটা ভালো
আপনি একটা মানে উপলব্ধি আসবে আপনার, হ্যাঁ, যে রুল অফ লর এখানে ঘাটতিগুলো কোথায়, সীমাবদ্ধতাগুলো কোথায়, এবং মানে কিভাবে আমরা সেটাকে এইখানে হয় কি যে আমাদের মানে মানে আমাদের এটা বুঝতে হবে যে যেই সময়ে যারা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এরকম বহু লোক বাংলাদেশে তখনও ছিল, এখনো আছে, যারা মনে করে কিছু হবে না, কিছু হবে না। এই যে ধারণাটা, এই ধারণাটা ভাঙার জন্য নিশ্চয়ই এই ভবন যখন ভেঙে পড়বে তখন তাদের সেই বিশ্বাসটাও ভেঙে পড়তে পারে। যদি সেই বিশ্বাসটা ভাঙা যায় তাহলেই এই যে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য প্রচেষ্টা, কারণ এটা তো সুও মোটো রুল ছিল, ফলে আদালত মনে করেছে যে আইনের শাসন তাদের কাছে মনে হয়েছে এটা এটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানে আদালতের করণীয় হিসেবেই তো তারা এটা স্বতঃপ্রণোদিতভাবে রুল না। দিয়েছিলেন। দেখেন যে আমি যে কথাটা বলছি আইনের ছাত্র হিসেবে, যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার, বিরতির পর ফিরে এসে আপনার কাছেই জানতে চাইবো যে আইনের শাসনের এই জায়গাটা আসলে সত্যিকার অর্থেই মানুষের ধারণা ভাঙা খুব জরুরি। বাংলাদেশে কিন্তু শুধু ধারণা, বাংলাদেশে শুধু না, সব জায়গায় মানুষ মানে পারসেপশন ইজ মোর দ্যান রিয়েলিটি। আপনি তো যেটা আপনি আমরা একটা বিরতির পর আসছি, বাস্তবে আপনি একটা পরিস্থিতি আদালতে গেলে আপনি সেবা পাচ্ছেন কিনা, তখন তো আপনি তার রিফ্লেকশনটা দেখবেন। হ্যাঁ, পারসেপশন তার এমনি এমনি তৈরি হয় না, আপনার অভিজ্ঞতার মধ্য দিয়ে তৈরি হয়। হাফিজুর রহমান কার্জন, এই জিনিসটা যেটা আপনি বলছিলেন যে এটাকে কিভাবে উদাহরণ হিসেবে আমরা তৈরি করতে পারি এবং আরও যারা এই একই ধরনের কাজ করেছে তাদের মধ্যে মানে অন্তত তাদের চিন্তায় ফেলানো, ভবিষ্যতে কেউ যাতে এই ধরনের কাজ না করে সেইটা এখন একটা দায়িত্ব আছে। দেখেন মানে 2010 সাল থেকে যদি আমি ধরি তাহলে পরে আপনি দেখবেন যে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। 40-45 বছরে 1971 সালের যারা আন্তর্জাতিক অপরাধ করেছিলেন তাদের বিচার হয়েছে, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আরও কারো করে জীবনের ঝুঁকি ছিল, জীবনের সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। আপনি দেখেন যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার, অনেকেই মনে করেছিল তার বিচার হবে না, সেটা কিন্তু হয়েছে। বিডিআর বিদ্রোহ যেটা, সেটা কিন্তু হয়েছে। এবং একটা কিন্তু যে সরকারের একটা বড় কৃতিত্ব আমি বলবো, যে কালচার অফ ইম্পিউনিটি যেটা বলি, যে দায় মুক্তির যে সংস্কৃতি, সেখান থেকে আমরা মানে বেশ কিছু উদাহরণ তৈরি করেছি। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, এবং আবার ব্যক্তিগত অভিজ্ঞতায় গিয়ে কিন্তু আমরা নানা রকম হয়রানির মধ্যে পড়ছি। আবার আমাদের প্রত্যেকটা সিস্টেম, আপনি এডুকেশন সিস্টেম বলেন, পুলিশ সিস্টেম বলেন, জুডিশিয়াল সিস্টেম বলেন, আজকে আপনি যে কথাটা বলছেন যে আজকে আমি একজন আইনের ছাত্র, আপনি মানে আদালতে গিয়ে আপনি ওয়েদার রিচ অর পুয়ার, একটা তো ডিফারেন্স থাকেই, যে যারা ধনী সম্পদশালী তারা এক ট্রিটমেন্ট পান, আর যারা গরিব তারা আরেক ট্রিটমেন্ট পান, সেটা চিকিৎসা সেবার ক্ষেত্রেও তাই। এবং আরও সমস্যা হচ্ছে জুডিশিয়াল সিস্টেমের ক্ষেত্রে আপনি দেখবেন যে হিউজ কস্ট অফ লিটিগেশন, মানে মামলার ব্যয় এত বেশি যে সাধারণ মানুষের পক্ষে সেটা বহন করা খুব কঠিন। আরেকটা হচ্ছে যে মামলা যদি আপনি আজকে শুরু করেন সেটার নিষ্পত্তি হতে হতে 15-20 বছর চলে যায়, তাহলে 15-20 বছর পরে আপনি সেটা পেয়ে আপনার খুব বেশি হয় না। সুতরাং হয় কি, যে প্রত্যেকটা জায়গা আমাদেরকে আসলে মানে অবশ্যই বর্তমান সরকার অনেক বড় কিছু করেছেন, একদম লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রি হয়েছে, অনেক কিছু। তারপরে যারা বিভিন্ন সংগঠন তারা কাজ করছেন, আমার মনে হয় যে এখন আপনার এক একটা সেক্টর ধরতে হবে, যে এডুকেশন সিস্টেম এখানে অ্যানোমালি কোথায়, চিকিৎসা ব্যবস্থা এখানে অ্যানোমালি কোথায়, তারপরে জুডিশিয়াল সিস্টেম, তারপরে আপনি কারণ হচ্ছে যে মানুষ কিন্তু অনেক জায়গায় গিয়ে হয়রানির শিকার হচ্ছে এবং তার যে সেবা কিংবা তার যে ন্যায় বিচার সেটা পাচ্ছেন না, যার প্রেক্ষিতে কিন্তু কারণ বিজিএমই আপনি দেখেন যে বিভিন্ন বিদেশে আপনার মন্ত্রী মিনিস্টার যেই হোক, একটা অনিয়ম হলে সাথে সাথে সেটার কিন্তু তারা হয়ে যাচ্ছে। কিন্তু এইটার শুরু হয়েছে 2011 সালে, তা আজকে 2019-এ কেন সেটা হবে? এবং আপনি দেখেন যে হাইকোর্ট ডিভিশন দিয়েছে, সেটা স্টে হয়েছে, সময় বর্ধিত করেছে, অ্যাপেলেট ডিভিশন টাইম টু টাইম সময় বর্ধিত করেছে, যার ফলে মানুষের ভিতরে ওই উপলব্ধিটা আরও দৃঢ় হয়েছে যে সর্বোচ্চ আদালত বলার পরেও তারা তোয়াক্কা করছে না। হ্যাঁ, এবং এখন ধরেন যে আমার একটা ধারণা যে সরকারের তরফ থেকে একটা গ্রিন সিগন্যাল নিশ্চয়ই আছে, নইলে পরে আপনি এটা পারতেন না। এই সমস্ত কারণে কিন্তু পারসেপশনগুলো তৈরি হয়, এবং আমার মনে হয় যে এই জায়গাগুলো যদি আপনি অ্যাড্রেস করতে পারেন তখন কিন্তু আপনার পারসেপশনটাও থাকবে না এবং আস্থার একটা পরিবেশ তৈরি হবে। মোহাম্মদ নুরুল হুদা, আপনার কাছে একটু এই যে স্যার যেটা বলছিলেন যে সব ক্ষেত্রেই, এটা শিক্ষাক্ষেত্র হোক বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে হোক, ডিউ ডিলিজেন্সগুলি আমরা ঠিক মতো মানছি কিনা সেটা দেখার জন্য যেই অথরিটিরা আছে তারা অনেক সময় যথাযথভাবে দেখছেন। আমরা বিভিন্ন সময় পত্রিকায়
টেলিভিশনে খবর করি যে এত তালিকা হয়েছে, 500, 1000, 1500 ভবন যেটা অনুমোদন ঠিকমতো নেওয়া হয়নি অথবা অনুমোদনের বাইরে আছে, সেই জিনিসগুলি এই যে ধরনের ঘটনা, যখন একটা বিজিএমইএ ভবন ভাঙা পড়ে, তখন এটা শুধুমাত্র আমরা বিজিএমইএ দিকে দৃষ্টি তুলি, কিন্তু এখানে তো অনেকগুলি অর্গানাইজেশন কাজ করে, তারা ঠিকঠাক মতো তাদের দায়িত্ব পালন করেছিল। এটা এটা আপনি যেটা বললেন এটা সত্য। প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে হায়ারার্কি অনুসারে আপনার দায়িত্বগুলো ভাগ করা আছে। যেমন ওই যে এই আপনার যে বিল্ডিং যে অ্যাপ্রুভাল কমিটি, সেই কমিটিটা হেডেড বাই একটা মেম্বার বা একজন ডাইরেক্টরের হয়। এটা কিন্তু চেয়ারম্যানের কাছে যায় না। আমি যাওয়ার পরে আমি কিন্তু ওই পাওয়ারটাকে, যেটা টিআই অ্যাক্টের সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হলো চেয়ারম্যান, আমি কিন্তু অফিস অর্ডার করে আপনার ওই বিভিন্ন টায়ারে দায়িত্বগুলো ভাগ করে দিয়েছি, যাতে করে চেয়ারম্যানের লোডটা কমে। তিনি অন্য মানে নগরে তো অনেক সমস্যা আছে, সেগুলোকে অ্যাড্রেস করার জন্য যে যাতে কিছু সময় পায়, এবং কিছু করেছিও তাই। এই যে ওই বিসি কমিটি যেটা বললেন, সেই বিসি কমিটিতে টেকনিক্যাল পার্সন থাকে, থাকে। এইখানে কিন্তু খালি শুধু অ্যাপ্রুভ করা হয় প্ল্যান এবং এলিভেশনটা, ওইখানে কিন্তু স্ট্রাকচারাল জিনিসটা মানে অ্যাপ্রুভ করা হয় না। সেই জন্য কিন্তু আমি রিঅর্গানাইজ করেছি। আগে তো মানে মাত্র 20 জন সমস্ত 1500 আপনার 28 বর্গ কিলোমিটার রাজুকে জুরিডিকশন, সেখানে মাত্র 20 জন আপনার ইন্সপেক্টর ছিল, এবং তাও মেট্রিকুলেট, তারা টেকনিক্যাল কোনো নোহাও তাদের জানা ছিল না। এটা পরবর্তী পর্যায়ে আমরা পরিবর্তন করে আপনার 8টা জোন করেছি, এবং সেইখানে আপনার যারা ইন্সপেক্টর তাদের কোয়ালিফিকেশান রিক্রুটমেন্ট করা হয়েছে আমার সময়, এবং সেগুলো হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা আর্কিটেক্ট, ডিপ্লোমা প্ল্যানার, এবং আপনার 7 জন ম্যাজিস্ট্রেট অথরাইজ অফিসার ছিল পুরো ঢাকা শহরের জন্য, সেখানে করা হয়েছে 24 জন অথরাইজ অফিসার করা হয়েছে, 1 জন ম্যাজিস্ট্রেট ছিল, 8 জন ম্যাজিস্ট্রেট করা হয়েছে, প্রত্যেকটা জনবল বাড়ানো হয়েছে। তারপরেও আমি বলবো যে এইটা যেটা এখন আছে এটাও কিন্তু আপনার এনাফ না পুরা ঢাকা 1528 বর্গ কিলোমিটার। 1528 বর্গ কিলোমিটারের সর্বশেষ জরিপ অনুসারে এখন 21 লক্ষ স্ট্রাকচার। এই 21 লক্ষ স্ট্রাকচার কী অবস্থায় আছে? অনেকগুলো তো এখন হলো আপনার 1993 হলো আপনার বিল্ডিং কোড, ন্যাশনাল বিল্ডিং কোড হলো 1993-তে, আর হলো আপনার এই যে ইমারত নির্মাণ বিধিমালা হলো তার একটু আগে, জলধারাটা হলো, জলধারা আইন হলো 2000 সালে। তারপর এই যে এর আগে তো অনেকগুলা বিল্ডিং, 1947-এর আগে ইয়েতে 1956-এ হলো দিদেন ডিআইটি, তার আগেই তো অনেকগুলো বিল্ডিং আছে পুরানো শহরে। এবং মতিঝিলে যেগুলো আছে সেই সময় যে আপনার বিল্ডিং ইয়েটা ছিল, ইমারত নির্মাণ বিধিমালা, সেখানে আপনার প্রভিশন ছিল না, পার্কিংয়ের কোনো প্রভিশন ছিল না, এবং যার জন্য মতিঝিলে কোনো বিল্ডিংয়ে কিন্তু পার্কিং নেই। কিন্তু সময়ের সঙ্গে, যুগের সঙ্গে, চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এই প্রত্যেকটা জিনিস পরিবর্তন হচ্ছে। সেই প্রেক্ষাপটে এখন কিন্তু টেকনোলজিও পরিবর্তন হয়েছে, আপনার ম্যান পাওয়ারও পরিবর্তন তাদেরই হয়েছে। এখন যে ম্যান পাওয়ার আছে সেটা দিয়েও কিন্তু এখন এটা সম্ভব নয়। সেই প্রেক্ষাপটে তাদের সুপারভিশন বাড়াইতে হবে, টেকনিক্যাল নোহাও বাড়াইতে হবে, জনবল বাড়াইতে হবে, কিন্তু জনবল তো অত জনবল সরকার দিবে না। সেই প্রেক্ষাপটে এখন কিন্তু আউটসোর্সিংয়ে চলে যেতে হবে। এখন আমাদের এখানে কোয়ালিফাইড, স্যার যদি একই সঙ্গে জনবলের পাশাপাশি মানুষের ভিতরে যেটি আমি অন্তত ব্যক্তিগতভাবে খুবই কনসার্ন, যে আমাদের ভিতরে এক ধরনের সংস্কৃতি তৈরি হয়ে গেছে যে না মানলে কিছু হবে। এই জায়গাটা আমি যেটা মেনশন করতে চাই, আপনার যেমন এই যে আমাদের পুলিশ বাহিনী, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এই যে পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু পুলিশ যায় আপনাকে পাহারা দিবে না, কিন্তু আপনি নিজের পাহারাটা নিজের ব্যবস্থা করবেন। কোনো একটা ইমার্জেন্সি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে তখন কিন্তু পুলিশ যাবে সেইখানে। সেই জন্য কিন্তু সরকারি অধিদপ্তরে যারা চাকরি, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদের যেমন দায়িত্ব আছে, পার্সন কনসার্নের দায়িত্ব আছে। যিনি আপনার এই বিল্ডিংয়ের প্ল্যানটা পাস করাচ্ছেন তার নিজস্ব দায়িত্ব আছে যে আমি আইন অনুসারে জিনিসটা করতেছি কিনা। এর আগ পর্যন্ত এখন কিন্তু মনিটরিং হওয়ার পরে এখন আমার সময় যেটা চালু করেছি, প্রত্যেকটা নতুন ভবনের ক্ষেত্রে একটা বড় সাইনবোর্ড দিবে, সেখানে যে প্রিকন্ডিশনগুলো আছে সেখানে মেনশন থাকবে, কে ডিজাইনার, কে বাড়ির মালিক, কে কত নম্বর সিএস দাগে, এই জিনিসগুলো ইনফরমেশনগুলো একটা বড় সাইনবোর্ডে সেটা চালু করেছি। এখন এটা কিছুটা আপনার আসছে, কিন্তু এর আগ পর্যন্ত সেই জিনিসগুলো ছিল না। এবং ওই আইনে এখন যে 1528 বর্গ, এর বাহিরে কিন্তু তখন ইউনিয়ন কাউন্সিল আছে, পৌরসভা, সেখানে কিন্তু অনেক বিল্ডিং যেমন রানা প্লাজার, সাভার পৌরসভা দিয়েছে। সেই প্রেক্ষাপটে এই জিনিসটা আমি যেটা মনে করি একটা বড় মেসেজ হলো সমস্ত লোকের কাছে যাবে যে আইন সবার জন্য সমান,
সেইখানে আমার নিজে সাধারণ পাবলিক হিসাবে আমার একটা দায়িত্ব আছে, সরকারের যে অফিসার তারও একটা দায়িত্ব আছে। উনি যে পাশ করায় আনলেন সেই অনুসারে ইমপ্লিমেন্ট করাটা তার দায়িত্বটা, ডেভিয়েশনটা যেন না করে, সেইতে তার সচেতনতা তার নিজের জন্য ক্ষতি হবে পরবর্তী পর্যায়ে যখন এটা ধরা পড়বে যে সে আইনটা মানে নেই। তবে আমরা চাই যে ধরা যাতে ঠিক মতো পড়ে এবং ধরা পড়লে সেটা শাস্তি যাতে হয়, সেইটা খুবই জরুরি। মোহাম্মদ নাসির, একটা বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে জানতে চাইবো যে নিশ্চয়ই আপনাদেরও এই ধরনের অনেক প্রশ্ন আছে। মানে একটা এত বড় ইমারত তো আর সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন ছাড়া হয়নি। সেইখানে কোন কোন জায়গায় মনে করেন যে সরকারি সংস্থাগুলিরই কিছু কিছু দুর্বলতার শিকার? মোহাম্মদ নাসির, সাধারণভাবেই মানুষের প্রশ্নটা এরকম থাকে যে বিজিএমইএ খুব ক্ষমতাশালীদের সংগঠন, সেই জন্য ক্ষমতার জোরেই একটা ভবন তৈরি করে ফেলেছে, কিন্তু নিশ্চয়ই সেখানে সরকারি সব ধরনের অথরিটির অ্যাপ্রুভালের প্রয়োজন ছিল। আপনাদের কি মনে হয় যে সেই জায়গায় কোনো কোনো জায়গায় ফ্ল রয়ে গেছে যার? না, এই প্রশ্নটা আসলে দীর্ঘ প্রায় 8 বছরের উপরে কন্টিনিউ আমাদেরকে শুনতে হয়েছে। এই বিজিএমইর 15 তলা বিল্ডিংটা মাগরিবের পরে শুরু হয়ে ফজরের আজান আগে শেষ হয় নাই। এটার বিভিন্ন ধাপে আপনার এই কাজটা হয়েছে। 5,17,66,000 টাকা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোকে পেমেন্ট করেই কিন্তু জমিটা অধিগ্রহণ করা হয়েছে। প্রফেসর সাহেব বলেছিলেন যে জমি অধিগ্রহণ বেআইনি, এটা রায়ের কথা বলেছেন, রায়ের কথা। কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান যদি কোনো বেআইনি কাজ করে তখন সেটা দায় দায়িত্ব কারা নিবে? আমি আপনার কাছে এটা প্রশ্ন রাখলাম। 8টা প্রতিষ্ঠান ছাড়পত্র দিয়েছে, তার মধ্যে সিভিল এভিয়েশন আছে, সিটি কর্পোরেশন আছে, পুলিশ আছে, ফায়ার সার্ভিস আছে, ডেসা আছে, ঢাকা ওয়াসা আছে, তিতাস গ্যাস, পরিবেশ অধিদপ্তর। তারা 8টা প্রতিষ্ঠান ছাড়পত্র দিয়েছে। আপনার রাজুকে আপনার বিসি কমিটি, যেটা সর্বোচ্চ কমিটি, ওখানে অ্যাপ্রুভ করা হয়, সেখানে অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার একটা ভায়োলেশনের কারণে 12.5 লক্ষ টাকা আপনার জরিমানা করা হয়েছে। বলা হয়েছে ওই চিঠিতে যে 12.5 লক্ষ টাকা আপনি জমা দিয়ে আপনার নকশাটা নিয়ে যান। এরপরে শুরু হলো হাতিরঝিল প্রকল্প এবং সোয়েমটো। সেই জায়গাটায় আমাদের কথা হলো এত বড় একটা স্থাপনা, এখানে ধাপে ধাপে যারা জড়িত ছিল, যেই প্রতিষ্ঠানগুলি জড়িত ছিল, তাদের কি কোনো রকমের আইনের আওতায় আসবে না? আপনার বিজিএমই আজকে সরে গেছে, আমরা বলেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রথম থেকেই বলে আসছি। আরেকটা কথা প্রফেসর সাহেব বলছেন ওনারা আইনের তোয়াক্কা করে নাই। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল বলেই যেদিন ফাইনাল রায় হয়েছে সেদিন থেকে আমরা বারবার বলছি, যেহেতু এটা বাংলাদেশের প্রধান রপ্তানি খাত, 83% ফরেন কারেন্সি আসে এই সেক্টর থেকে, প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করে এখানে, আপনার জিডিপিতে কন্ট্রিবিউশন প্রায় 13%, নারীর ক্ষমতায়ন বলেন, দারিদ্রতা বিমোচন বলেন, অদম্য প্রতিরোধ গতিতে যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে সেক্টরটি কাজ করছে সেটা হলো পোশাক শিল্প। এই শিল্পের সিম্বলটা হলো আপনার বিজিএমই ভবন। আমরা কখনোই চাই নাই এই ভবন নিয়ে কেউ কোনো প্রশ্ন করুক এবং নেতিবাচক কোনো প্রচারণা চালাক। সেখান থেকে সরে আসার জন্যই ফ্রম দ্য ফার্স্ট ডে আমরা যখন রায়টা হয়েছে তখন থেকে আমরা বলে আসছি আমাদেরকে একটা সময় দেওয়া হোক এবং সেই সময়ের সাথে কিন্তু আমরা শিফট করব। কিন্তু 12 তারিখে আমরা সেটাই করেছি। আমরা চাই কোনোভাবেই বিজিএমইর এবং পোশাক শিল্পের ইমেজটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন বারবার বলতে না পারে। যেখানেই গেছি, যে কোনো অনুষ্ঠানের সেমিনার, সিম্পোজিয়াম, টক শো যেখানে গেছি, একটা প্রশ্নই করা হয়েছে, সব কিছু ঘুরিয়ে না আসলে আপনাদের এই জায়গাটা এরকম, কিন্তু কেউ খতিয়ে দেখে নাই এই জায়গাটা কিভাবে শুরু হয়েছে। এই যে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে টোটাল বৃত্তান্ত আছে, জমি আপনার প্রথম দিনের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত যেখানে হয়েছে। তারপরেও আদালতের রায় শিরোধার্য, আমরা মেনে নিয়েছি, কেউ আইনের ঊর্ধ্বে না, বিজিএমই আইনের ঊর্ধ্বে না। আজকে আমরা সরে উত্তরায়, যেখানে আমরা 2টা ফ্লোর করে অফিস শিফট করেছি, আমরা মনে করি যদি আপনার কোনো কারণে যে কোনোভাবে বিজিএমইর এই বিল্ডিংয়ের মাধ্যমে যদি ঢাকা শহরের পরিবেশের উন্নয়ন হয়, এরকম বহু বিল্ডিং আপনি ঢাকা শহরে এখনও রয়ে গেছে, কেউ কিন্তু সেটা নিয়ে কথা বলছে না। আমি বলবে কিনাও জানি না ভবিষ্যতে, কিন্তু আমরা বিজিএমই পোশাক শিল্প পরিবার আমরা মনে করি এটা আমাদের ইমেজের জন্য ক্ষতিগ্রস্ত ছিল, সেখান থেকে আমরা সরে যাওয়া আমাদের জন্য সবচেয়ে উত্তম ছিল। সেভাবে আমরা সেখান থেকে সরে গিয়েছি। আমরা আশা করি এখানেই আমাদের ইমেজটা আপহোল্ড হবে।
আমরাও চাই যে এটা তো অস্বীকার করার কিছু নাই যে কর্মসংস্থানের দিক থেকে, আয়ের দিক থেকে একটা বড় কন্ট্রিবিউশন আছে। ফলে বিজিএমইএ নতুন করে যেখানে শুরু হচ্ছে সেখানে তারা আগের মতোই কন্ট্রিবিউট করতে পারবে এবং উন্নয়নের সাথী হবে। তবে একই সঙ্গে আমরা চাই যে বিজিএমইএর এখানে যেরকম এত, আপনি যেটি বলছিলেন রাতারাতি হয় নাই, আবার একই সঙ্গে আমরা এটাও মোটামুটি নিশ্চিত যে বিজিএমইএর এখানে যে ধরনের ফ্লো আছে, একই ধরনের ফ্লো বা তার চেয়ে অনেক বেশি বড় বড় সমস্যা রয়ে গেছে এরকম ভবনও ঢাকা শহরে খুঁজলে অনেক পাওয়া যাবে। সেই খোঁজাটা জারি আছে কিনা, যদি সেইটা না থাকে তাহলে আসলে একটা বিজিএমইএ ভবন ভেঙে ফেলায় আসলে মানুষের যে উন্নয়নের কথা বলছি, পরিবেশের যে উন্নয়নের কথা বলছি, সেটা হয়তো সম্ভব হবে না। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইব যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এই যে আদালতের যেই কার্যক্রম, যেই উদ্যোগ, সেইটি আপনিও যেটি বলছিলেন, যদি শেষ পর্যন্ত শুধু এটা, মানে আমরাও মনে করি যে শুধু বিজিএমইএ ভবন কেন্দ্রিক হয়, একটা সিম্বল শুধু হয়, তাহলে এটা শেষ পর্যন্ত মানুষের কোনো কাজে আসবে না। কিন্তু সব মানুষের জন্য যাতে এটা একটা উদাহরণ হতে পারে এবং এখান থেকে অন্যরা সত্যিকার অর্থে, আমি মনে করি ভয়ের একটা, কিছু কিছু ক্ষেত্রে ভয় তো পজিটিভ মনে করি, ভয়টা তৈরি করার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করতে পারে। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, আমরা বিজিএমইকে স্বভাবতই এই ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড়া করছে, কিন্তু যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বহু প্রতিষ্ঠান, বহু ব্যক্তি জড়িত, সেইটার বিরুদ্ধে কি অবস্থান হওয়া প্রয়োজন? না দেখেন, আমি প্রথমেই কিন্তু আমার বক্তব্য শুরু করেছি বিজিএমইএ যারা, মানে তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ দিয়ে, যে তারা আমাদের অর্থনীতিতে যে গতি সঞ্চার করেছেন এবং তারা যে কর্মসংস্থান করছেন, এবং সেটার জন্য অবশ্যই তারা উদ্যোগ নিয়েছেন, মানে উদ্যোক্তা, এন্টারপ্রেনারশিপ, তারপরে বাংলাদেশের অর্থনীতি, সেটা আমি ধন্যবাদ দিয়ে শুরু করেছি। এবং আমি কিন্তু বলছি না, মানে অ্যাপেলেট ডিভিশন তার রায়ে কিন্তু স্পষ্ট করে বলেছেন প্রত্যেকটা জিনিস তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা কিন্তু লিখেছেন। এবং এখানে শুধু বিজিএমইএ তার যেমন ল্যাপসেস আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, তারপর রেলওয়ে কর্তৃপক্ষ, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, রাজুক, তাদের কিন্তু কোথায় কি ল্যাপসেস বলা হয়েছে। শুধু বিজিএমইএর ঘাটতি সেটা কিন্তু না, এবং আমিও সেটা বলছি না, রায়েও সে কথা বলা হয়েছে। এবং আমি একটা জায়গায় একটু দ্বিমত পোষণ করি যে নিশ্চয়ই অনেক ভবন টবন পাওয়া যাবে খুঁজলে, কিন্তু বিজিএমইএ এটা এমন একটা জায়গায় করা হয়েছে। এবং আজকে আপনি দেখবেন যে প্রথম আলো কিংবা বিডি নিউজ24.com-এ দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এইটা ভবনটা যখন নির্মিত হয় তখন উনি প্রধানমন্ত্রী 98 সালে, এবং তখন কিন্তু এটা ভরাট করে যখন বলা হয় তিনি এটা বলেছিলেন করেন না, হয়তোবা তার নজরে ওইভাবে আসে নাই, কিন্তু আজকে এইটা কিন্তু আমি দেখেছি। হ্যাঁ, এবং এইখানে আপনার ধরেন যে হাতিরঝিল লেক এবং বেগুনবাড়ি খাল দুটোকে মানে সংযুক্ত করা, এবং আপনি দেখবেন যে ঢাকা শহরে একটা, আপনি দেখেন যে ঢাকা শহর এত সুন্দর একটা শহর, আমাদের চারদিকে চারটা সুন্দর নদী, যে বুড়িগঙ্গা, তারপরে বালু, তুরাগ, শীতলক্ষা, এত এত সুন্দর একটা শহর। হ্যাঁ, এবং আপনি এখানে অসংখ্য খাল ছিল একসময়, এটাকে বলা হতো যে ভ্যানিস অফ দ্য ইস্ট। হ্যাঁ, সেইটাকে ভরাট করে টোরে আমরা কি করেছি, আজকে 3 ঘন্টার বৃষ্টি হলে নৌকা চলে। হ্যাঁ, সুতরাং সেই পরিবেশের অনেকগুলো দিক বিবেচনা করে কিন্তু তারা এটা বলেছেন। এবং আপনি দ্বিতীয় যেটা বললেন যে মানে শুধুমাত্র বিজিএমইএকে যদি মানে তাদের ভবন ভেঙে ফেললে একটা দৃষ্টান্ত হবে কিনা, অনেকগুলো দৃষ্টান্ত হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় কি যে শুধুমাত্র কয়েকটা সিলেক্টিভ দৃষ্টান্ত যথেষ্ট না। মানে সরকার, আমি যেগুলো বললাম যে বিডিআর মিউটিনি তার বিচার হওয়া, 71 সালে মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া, নারায়ণগঞ্জের 7 মার্ডার, কিন্তু মুশকিল হয়েছে আমি কোথায় বলি, আপনি দেখেন বাংলাদেশের আইনের ছাত্র হিসেবে আমি জানি এখানে ক্রাইমের কনভিকশন রেট হচ্ছে 15 to 20%। মানে আমার এখানে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, মানে পুলিশ, তারপরে পাবলিক প্রসিকিউশন সিস্টেম, তারপরে আপনার ক্রিমিনাল কোর্ট এবং প্রিজন, এই যে 4টা কম্পোনেন্ট ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, তার উদ্দেশ্য হচ্ছে যারা অপরাধ করবে তাদের শাস্তি নিশ্চিত করা। এখন কনভিকশন রেট হচ্ছে 15 to 20, মানে 80% যারা অপরাধ করে তাদের শাস্তি হচ্ছে না। দ্বিতীয়ত আপনি দেখেন পেন্ডিং কেসের সংখ্যা, উচ্চ আদালত, নিম্ন আদালতে মোর দেন 35 লাখ কেস, মানে 35 লাখের বেশি কেস হচ্ছে পেন্ডিং। তারপরে আপনি দেখেন যে ডিলেড ডিসপোজাল অফ দ্য কেসেস, এবং মানুষের এই যে আদালতে যে পরিমাণ হয়রানি হয়, দুর্নীতি হয়, মানে এই সমস্ত কারণে আপনি যখন দৃষ্টান্ত, মানে যখন মানুষ বুঝবে যে আমি অপরাধ করলে কিংবা দুর্নীতি করলে শাস্তি হবেই,
আপনি অন্তত 100টা ক্ষেত্রে না পারেন, 80টা 85টা 90টা ক্ষেত্রে যখন সেটা হবে, তখন কিন্তু ওই পারসেপশনে কোনো সুযোগই থাকবে না। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন আক্ষেপ করে বলেছেন যে আমি সরকারি চাকুরি যারা করেন তাদের বেতন দ্বিগুণ করে দিয়েছি, তারপরে দুর্নীতি বন্ধ হয় নাই। হ্যাঁ, তাহলে পরে আপনার কিন্তু হাফিজুর রহমান, মানে ওই গোড়া আমরা আপনার পয়েন্টটা পেয়েছি যে আসলে এখানে এই পুরো পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার। হয়তো এই 15%-এর মধ্যে বিজিএমএ ভবনটা পড়ে গেছে, কিন্তু তার থেকে উদাহরণ তৈরি হবে না, বরং এটা 80-85%ই আমাদের এবং আইনের প্রত্যেকটা মানুষকে আওতায় আসতে কি হবে। করতে হবে, উপলব্ধি করতে হবে অপরাধীকে যে আমি দুর্নীতি বা অপরাধ করলে শাস্তি মোটামুটি নিশ্চিত। জি, নাসির ভাই আপনার কাছ থেকে 1 মিনিটে জানতে চাই যে নতুন ভবনে নতুন আশা কি ধরনের পরিকল্পনা করছে বিজিএমইএ? নতুন ভবনটা 13 তলা একটা বিল্ডিং হবে, দুটো টাওয়ার বিশিষ্ট। আপনার এখানে আপনার ছবিতেও দেখাচ্ছেন সেটা। সেখানে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো আপনার ডিসপ্লে সেন্টার। আমাদের বায়াররা যখন আসে তখন ডিসপ্লে সেন্টার থাকবে, একই ছাদের নিচে তারা বিভিন্ন আইটেমগুলো এক জায়গায় দেখতে পারবে, বিভিন্ন ফ্যাক্টরি। আরেকটা হলো 40,000 স্কোয়ার ফিটের একটা এক্সিবিশন সেন্টার আমরা সেখানে করেছি। আমরা ঝড় বৃষ্টি বাদল যে কোনো সময় অনেক বড় যদি একটা এক্সিবিশন আমরা করতে চাই, ঢাকা শহরে কিন্তু এরকম জায়গা খুব কম আছে, সেখানে আমরা সেটা করেছি। অত্যাধুনিক একটা অডিটোরিয়াম 750 লোকের অ্যাকোমোডেশন দিয়ে আমরা করেছি। 2টা সেমিনারের রুম করেছি আমরা, সুইমিং পুল, হেলথ ক্লাব, মানে সোলার সিস্টেম থেকে শুরু করে টোটাল অত্যাধুনিক যে প্রযুক্তিগুলি রয়েছে সেটা দিয়ে এই বিল্ডিংটা নির্মিত হবে। পাশাপাশি আমরা যেটা বলতে চাই, আমরা যে ন্যাড়া বেলতলাতে একবার যাই, এই বিল্ডিংটা করার ক্ষেত্রে আমরা কোনো জায়গায় ন্যূনতম কোনো কার্পণ্য করি না, জিরো টলারেন্সে প্রতিটা পারমিশন থেকে শুরু করে, এবং রাজুকের একটা ক্লজ 22 নম্বর ক্লজ ছিল, এই ক্লজটা পর্যন্ত আমরা পরিবর্তন করেছি। আমরা বলেছি যেহেতু বিজিএমই নন প্রফিট অর্গানাইজেশন, যারা এখান থেকে এখন ফ্লোর স্পেস নেবে তারা যেন ভবিষ্যতে আর কোনো বিপদে না পড়ে, সেই জন্য দৃষ্টিনন্দন একটা আমরা বিল্ডিং এখানে করছি। আশা করছি সামনের দিনগুলিতে আমরা মালিক, শ্রমিক এবং আমাদের বায়ার, সরকার সব মিলিয়ে এটা গর্ব করার মতো একটা বিল্ডিং হবে। নাসির ভাই ধন্যবাদ। নুরুল হুদা, আপনার কাছে একটু জানতে চাই যে ওই প্রথমেই জানতে চাচ্ছিলাম, অনেক তালিকা বিভিন্ন সময় আসে কিন্তু শেষ পর্যন্ত এই তালিকাগুলি আবার নতুন একটা তালিকা দিয়ে প্রতিস্থাপিত হয়, কিন্তু অ্যাকশন আমরা খুব একটা দেখতে পাই না। আমি এখানে আপনার সঙ্গে একমত। প্রত্যেকটা শুধুমাত্র রাজুক না, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে এখন প্রোঅ্যাক্টিভ হইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করতেছেন দেশটাকে আগায় নেওয়ার জন্য। ওনার সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকটা সরকারি, বেসরকারি, আধা সরকারি, তার সঙ্গে সঙ্গে জনগণ সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, দক্ষতার সঙ্গে আইনের বিধিবিধানগুলোকে পালন করে এবং এটার বাস্তব প্রয়োগ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর রাজুকের জন্য আমার সাজেশনটা হলো, তাদের যে ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ার দিয়ে বর্তমানে এক্সিস্টিং আপনার ঢাকা 1528 বর্গ কিলোমিটারে বর্তমানে 21 লক্ষ স্ট্রাকচার আছে। এখন এক্সিস্টিং জাস্ট আন্ডার কনস্ট্রাকশন আছে 90,000। সেই জন্য ওদের পক্ষে এই সমস্ত কিছু আইন বিধিগুলো মেনে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব। সেই জন্য ইমিডিয়েটলি কোয়ালিফাইড কনসালটেন্ট লাগিয়ে এটাকে করতে হবে, আপনার আউটসোর্সিংয়ের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। আমরা 4টা বা 5টা ভাগ করব, 5টা ভাগ করে যেটা একদম সবচেয়ে ভালনারেবল সেটাকে আমরা প্রথমে অ্যাড্রেস করবো। এটাকে রেক্টোপিটিংয়ের মাধ্যমে হোক, অন্য পদ্ধতি হোক, এটাকে সংশোধন করে নেব এবং আস্তে আস্তে এইভাবে করে 100%কে আমি একটা টলারেন্সের ভিতরে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, যাতে করে শহরটা আমরা নিরাপদ রাখতে পারি, মানুষকে নিরাপদ রাখতে পারি, সবার মনের মধ্যে একটা কনফিডেন্স আসে এবং আইনের প্রয়োগ করে আইনের প্রতিও সবাই শ্রদ্ধাশীল হয়ে যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব বুঝে নিজের থেকেই আমি বাস্তবায়ন করবো যে আমি কোনো অন্যায় করব না, আমার একটা বড় সম্পদ চলে যাবে, এই ভয়টা পাওয়া খুব জরুরি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়ের উপর।